ঠিক আছে, কিন্তু আমরা আগামী নির্বাচন সামনে রেখে আপনি বললেন যে নভেম্বরের বিএনপি তাদের নমিনেশন তালিকা কারা নমিনেশন ঘোষণা করতে পারে। আবার আজকে প্রধান নির্বাচন কমিশনার তিনি বরিশালে বললেন যে ডিসেম্বরে আমরা তফসিল ঘোষণা করব। এরপরে হয়তো নির্বাচনের পরপরই হয়তো আমরা দেখব রমজান মাস। তো এই নির্বাচনকে সামনে রেখে এর আগে আমরা দেখলাম যে সেনাবাহিনীর সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, তারপরে আগুন লাগার ঘটনা, সব কিছু মিলিয়ে আমার একটা আবারও সেই শঙ্কার কথাটিকে এসে যায়। নির্বাচন নিয়ে একটা শঙ্কা কি থেকেই যায়? না, নির্বাচন নিয়ে তো ধরেন যে এক ধরনের শঙ্কা রয়ে গেছে, কারণ এবারে তো আর ধরেন যে তত্ত্বাবধায়ক সরকারের মতো না যে একটা পার্টি সুন্দর করে ক্ষমতা হস্তান্তর করেছে তারপর আর নির্বাচন হচ্ছে। এবার তো একটা বিপ্লবের মধ্যে দিয়ে হয়েছে, এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে প্রিন্সিপাল আইন শৃঙ্খলা রক্ষাকারী যে প্রিন্সিপাল অর্গান বা বাহিনী পুলিশ, সেই পুলিশ ধ্বংস হয়ে গিয়েছিল বা তাদের লোকজন চলে গিয়েছিল এবং তাদের থানায় অ্যাটাক হয়েছে, তাদের পুলিশের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, এবং পুলিশের যে অর্গানাইজেশনাল যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো কি পূরণ হয়েছে কিনা, কনফিডেন্স বিল্ড আপ হয়েছে কিনা সেগুলো দেখতে হবে। তো এক ধরনের ধরেন যে আপনার পুলিশের এই অবস্থা, তারপরে অস্ত্রগুলো ফেরত পাওয়া গেছে কিনা, কালো টাকা, একটা কালো টাকাও কি উদ্ধার হয়েছে, তো সেটি আবার আর্মি ওয়াজ স্টেবল, তাকেও ধরেন যে এই ধরনের একটা কালো টাকা এখন আর উদ্ধার হয় না, এখন কালো টাকা আচ্ছা নাই হয়ে যায়, নাই হয়ে যায়, হ্যাঁ সেটাই আর কি। বাট দেশে কি কালো টাকা ছিল না? তাহলে এই অবস্থায় তো উদ্ধার হওয়া উচিত ছিল, তাই না? ইভেন আমাদের সাথে অনেকে যোগাযোগ করেছে 1000 কোটি টাকা আছে, এরকম এত কোটি টাকা দেওয়া হবে। তো আমরা তো যারা পালিয়ে গেছে তারা নিশ্চয়ই কালো টাকা ব্যবহার করে পালিয়ে গেছে, পুরোটা নিয়ে যাওয়া সম্ভব? আপনি 1000 কোটি টাকা যদি আপনার থাকে, কালো টাকা আপনি নিয়ে যেতে পারবেন? বা অবশ্যই কাউকে দিয়ে তারপর বাকিটা এবং এটা কিন্তু সোশ্যাল ইয়েতে আমরা পেয়েছি এরকম যে আমাদেরকে ইনডাইরেক্টলি হলেও হয়তো বা চেক করতো যে কিভাবে এটাকে অর্ধেক দিলে আপনারা করে দেবেন কিনা, এরকম এই ধরনের অফার বা সেনাবাহিনীর কাছে হয়তো বা এরকম ছিল অফার টফার। কিন্তু কথা হচ্ছে যে এটা তো উদ্ধার হয়নি, বাট দেয়ার ওয়ার ব্ল্যাক মানি, এটা অবশ্যই টাকা ছিল কিন্তু উদ্ধার, এই ব্ল্যাক মানি ব্ল্যাক কাজে ব্যবহৃত হবে। সো এগুলো মিলিয়ে কিন্তু সব মিলিয়ে আবার কম্পিটিং যে পলিটিক্যাল এন্টিটিগুলো আছে সেগুলো মিলিয়েও কিন্তু একটা জনগণের একটা শঙ্কা কিন্তু রয়েই গেছে, তাই না? রিফর্মের প্রেশার আছে, আবার সেগুলো আছে। তো সব মিলিয়ে কিন্তু ওই ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে বলছে যে ফাইনেস্ট ইলেকশন এবং এটা করবো, এটা কি আপনি বিশ্বাস করেন? আমার ভিতরে শঙ্কা, এখন পর্যন্ত সেই আস্থাটা আমার তৈরি হয়। তো সেটাই এখন তারা এটা আবার বলছে, কেন তারা এটা বলছে, এটাও তো আর একটা সন্দেহজনক। হ্যাঁ, যে আমি কি এটা বলছি এই কারণে যে পরবর্তীতে না হলে বলতে পারি যে আমি তো চেয়েছিলাম ফাইনেস্ট ইলেকশন করতে পারি, এরাই তো করতে দিল না। সো কারণ আমি তো মনে করি না যে আমাদের উপদেষ্টারা মানে এত স্যাঙ্গুইন বা এত পজিটিভ কিভাবে হয়, যেখানে দেশের এই ধরনের ফ্যাক্টরগুলো কাজ করছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির তো একটা ব্যাপক কিছু ক্রাইম আপনারা দেখবেন যেগুলো মানে অন্যরকম ক্রাইম, তাই না? যেগুলো হচ্ছে সোশ্যাল সিকিউরিটি বা মানুষের নিরাপত্তাহীনতা, নিরাপত্তা সেন্স অফ যে সিকিউরিটি সেটাকে ধ্বংস করে দেয়, তাই না? তো এগুলোর পরেও তারা বলছেন, তো এটা কি আসলেই এটা নাকি ওই রবার্ট ফ্লিক্সের যে ফলস ফ্ল্যাগ বলে একটা কথা আছে যে আমি বললাম এটা করবো আরেকটা, এগুলো কিন্তু সেটাই। কারণ আই ডোন্ট থিঙ্ক যে এখন দেশে যে এই অবস্থাতে একদম ফাইনেস্ট ইলেকশন হতে পারে। সরকারের প্রতি আপনার পরামর্শ কি? ভালো নির্বাচন, সংখ্যামুক্ত পরিবেশ তৈরি করতে আসলে সরকার করণীয় কি? কোনো কনস্পিরেসি থিওরিতে না যাওয়া, ঠিক আছে, ওর মানে স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্রোচে যাওয়া, প্রশিক্ষিত করা পুলিশকে, যে পুলিশের যে দুর্বলতা আছে সেটা কাটানো, সেনাবাহিনীকেও ঠিকভাবে মানে এই কাজের দায়িত্বের জন্য এমপ্লয় করা, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কম্পিটিং রাজনৈতিক যে দলগুলো আছে তাদেরকে। কিন্তু আপনি যাই বলেন না কেন, বাংলাদেশ সেনাবাহিনী যদি চায় যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, আমার মনে হয় এই পৃথিবীর কোন শক্তি সেটি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন, এইটা আপনি ধরেন যে সুষ্ঠু নির্বাচন বলতে আপনি কি বুঝছেন বা আপনি কি বোঝাতে চাচ্ছেন? ধরেন যে 2018 বা আপনি 24 বলেন, সেগুলো কিন্তু কোনো ক্রাইম হয়নি, সুষ্ঠু কোনো ক্রাইম হয়নি বা কোনো নিরপেক্ষ এবং স্বচ্ছ। আপনি সেনাবাহিনীর কিন্তু বাই রুল তার ওই ভোট সেন্টারের ভিতরে ঢোকার কথা না, আনলেস ম্যাজিস্ট্রেট তাকে ইনভাইট করে। এখন
আপনি আমরা দেখেছি অনেক ক্ষেত্রে, হ্যাঁ, যে এই সেন্টারে গন্ডগোল হচ্ছে, যেখানে ডাকার কথা আমাকে ডাকছে না, কিন্তু আরেক সেন্টারে বা আরেক পার্টির সেন্টারগুলোতে ঘন ঘন ফোন করছে, তখন কিন্তু বোঝা যায় যে সে কি কোনো দলের পক্ষে প্লে করছে কিনা। তো সেনাবাহিনী কিন্তু ভিতরে কে সিল মারতে সেটা দেখার অথরিটি নেই। জিএফআই ওরা যে করতে পারে, রাতে করেছে, সেনাবাহিনী সদস্য করেনি, তাদের বাইরে ডিউটি দেওয়ার কথা, তারা ডিউটি দিয়েছে, আর ভেতরে ছিঁড় মেরেছে। তো সেনাবাহিনী এসবের সাথে না, সেটাই বললাম আমি, সেনাবাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এগুলো নিয়ন্ত্রণ করে, কিন্তু ভিতরে ভোট কে মারছে এটা তো সেনাবাহিনীর সদস্য এখানে ঢুকতে পারবে না আনলেস হি ইজ কল্ড। হ্যাঁ, এখন অনেক কিছুই করতে না পারবে, সেটাই এখন কথা হচ্ছে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। তো আপনি ধরেন যে যেটা করা যায় হচ্ছে যে এই ধরনের অভিযোগ যদি আসে, যেটা হচ্ছে, সেখানে সেনাবাহিনী একটা স্ট্যান্ড নিতে পারে, মানে স্ট্রং অ্যাকশন নিতে পারে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যেগুলিতে অভিযোগ আসে না, এই জন্যই হচ্ছে যে কারণ লোকজন ভয় পায় যে আজকে অভিযোগ করবে, ওই যে সেনাবাহিনীর ভোট কেন্দ্র পাহারাও দিতে হয় না। যদি সেনাবাহিনী মনে করে যে বাংলাদেশে একটা স্বচ্ছ, নিরপেক্ষ এবং একটা এটা শুধু একমাত্র সেনাবাহিনী, এটা যদি সেনাবাহিনী বিশ্বাস করে, তাহলে যারা ওই ভোট সেন্টারে আছে, যারা ওখানে পোলিং এজেন্ট আছে, তাদের সবারই সম্মিলিত দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সেনা এই দায়িত্বটা ঠিকভাবে নিরপেক্ষভাবে করার জন্য এই ভোট প্রসেসের সাথে যারা জড়িত তাদের একটা নিরাপত্তা, হ্যাঁ, এটা যে না, আমি যদি কাউকে অবৈধ ভোট দিতে না দিই, তাহলে যে সন্ত্রাসী অ্যাক্টিভিটিস বা যে আক্রমণটা আসবে সেটা সেনাবাহিনী এই জিনিসটা সেনাবাহিনী তৈরি করে দিতে পারে। দ্যাট ইজ অ্যান ইউনিক নিড। মানে না, আমি ভোট সেন্টারে আছি, কেউ অবৈধ ভোট দিতে আসতেছে, কেউ জোরাজুরি করতেছে, সেনাবাহিনী আছে, এই আস্থাটা ক্রিয়েট সেনাবাহিনী এইটা করলে অসাধারণ একটা নির্বাচন হয়। কারণ মানুষ কিন্তু সাধারণত ওই প্রসেসগুলোকে ঘৃণা করে, অবশ্যই বা অপছন্দ করে।